আসুন বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি নতুন গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম লজ্জা। এই গল্পে শোনানো হয়েছে যে মানুষ কেবল দয়ালু নয়, মহৎ নয়, সে নির্বোধ। গল্পটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। আসুন এখন শোনা যাক লজ্জা গল্পটি। মায়ে ধিয়ে ঝগড়া, এমন ঝগড়া তাহাদের অনেকবার হইয়াছে, কিন্তু আজ যে কাণ্ডটি ঘটিয়া গেল এমনটি তাহারা নিজেরাও আশা করে নাই। নিজেদের ঝগড়ার পরিণাম দেখিয়া তাহারা নিজেরাই বুঝি বিস্মিত, ভীত হইয়া গিয়াছিল। অথর্ব পঙ্গু পায়ের পটি খুলিতে খুলিতে বুড়ি মা বোধহয় সেই কথাই ভাবিতেছিল। কোথা হইতে কি যেন হইয়া গেল। কটু কথা বলিয়া কন্যাকে আঘাত করিতে গিয়া এমন কথা যে তাহার মুখ হইতে বাহির হইয়া আসিবে, এ কথা সে কল্পনাও করে নাই। কিন্তু অশান্ত জিহ্বা সকল সময়ে রাস মানে না। কথাটা শুনিল সবাই। দেয়ালের ও পিঠের বাঙাল বউ মুখখানা বিকৃত করিয়া কিছু না বলিয়াও যাহা জানাইয়া গেল তাহার বিষ বড় কম নয়। দক্ষিণের চালায় ভাড়াটিয়া কমলির মা তো স্পষ্টই বলিয়া গেল, এমন জানিলে কোন গেরস্থ এই পাপের পুরীতে ঘর ভাড়া করিত। চক্ষু লজ্জা যাহাদের একেবারে যায় নাই তাহারা সামনে আসে নাই এবং স্পষ্ট করিয়া কিছু বলে নাই বটে, কিন্তু দেয়ালের ও পিঠে যে পরম রসালো বৈঠক জমিয়াছে তাহার নাতি মৃদু গুঞ্জন হইতে এটুকু অন্তত বুঝিতে পারা যাইতেছিল যে, আর যাহাই হোক জিহ্বার ধার তাহাদের কম নয়। কিন্তু সেদিকে বৃদ্ধার কান ছিল না। দরমার দরজাটি খুলিবার শব্দের আশাতেই কান পাতিয়া উৎসুক হইয়া সে বসিয়াছিল। সেই সকালে ঝগড়ার মাঝে অতি কুৎসিত একটি অপবাদ শুনিয়া জবাব না দিয়া মানদা যে বাহির হইয়া গেছে, বেলা ৩ প্রহর হইয়া গেলেও সে এখনো ফেরে নাই। পায়ের পটি খুলিতে খুলিতে মানুর মা থামিল। আগরের দরজা ঠেলিয়া কে যেন প্রবেশ করিল, কিন্তু সে মানদা নয়, জমিদার গিন্নি। জমিদার গিন্নির বয়স হইয়াছে, শখটুকু মরে নাই। চওড়া লাল কস্তাপাড় শাড়িও পরে, সাদা চুলের ঢং করিয়া খোপাও বাঁধে। রকের পাশেই এক ধাবড়া পিচ ফেলিয়া রকের উপর সে খুঁটি ঠেসান দিয়া বেশ ভালো করিয়া বসিয়া বলিল, আসবার কি আর সময় পাই? ৭-১৭ লেগেই আছে। এই দুপুর বেলায় 2টো ভাত জল মুখে পড়ল, তা তোমাদের কি রান্না হলো গা? মানুর মা কথা কহিল না। অনেকগুলো কথা একসঙ্গে বলিয়া ফেলিয়া জমিদার গিন্নির হাঁপ লাগিয়াছিল। দম লইয়া সে আবার জিজ্ঞাসা করিল, কই গো দিদিমণি কোথা? মানুর মাকে এবার বলিতেই হইল, কোথায় বেরিয়েছে? ও মা, এই এত বেলায় না খেয়ে বেরিয়েছে? মানদা খাইয়া বাহির হইয়াছে কিনা জমিদার গিন্নির জানিবার কথা নয়, কিন্তু সে কথা তাহাকে বলা চলে না। তাহার এই অযাচিত আত্মীয়তার কোনো জবাবই খুঁজিয়া না পাইয়া মানুর মা নীরবে পায়ের পটি খুলিতে লাগিল। জমিদার গিন্নির গলা পাইয়া ও পিঠের বৈঠক ইতিমধ্যেই ভাঙিয়াছিল। এক এক করিয়া সবাই রকের ধারে ভিড় করিয়া আসিয়া বসিল। জমিদার গিন্নি রগড় বাঁধাইতে জানে বলিয়া তাহার একটি বিশেষ খ্যাতি আছে, শুধু যা উস্কাইয়া দিবার প্রয়োজন। বাঙাল বউ সে কাজটা পারে ভালো। দীর্ঘ পুরুষালী ছাদের স্ত্রীহীন দেহ,
লম্বা কুৎসিত চোয়াল ওঠা মুখে লম্বা পানের ছোপে কালো মাড়ি সমেত দাঁতগুলি তাহার বাহির হইয়াই থাকে। দাঁতগুলি আর একটু উঁচাইয়া সে বলিল, বেশ ছিলাম মা এখানে তোমাদের পাড়ায়, আবার কোথায় যাব, কেমন পাড়া পড়শি হবে কে জানে। বেশি সে ছিল বটে, তাহাদের স্বামী স্ত্রীর গালাগালি ঝগড়া মারামারিতে উত্তক্ত অতিষ্ঠ হইয়া আগের দিনই পাড়ার লোকে তাহাদের হাত জোড় করিয়া এ পাড়া ছাড়িয়া যাইতে অনুরোধ করিয়াছে, কিন্তু সে কথা তুলিবার সময় এখন নয়। জমিদার গিন্নি সবিস্ময়ে বলিল, সে কি, যাবি আবার কোথায়? মানবদা কি উঠিয়ে দিলে নাকি? বাঙাল বউ জ্বলিয়া উঠিল, উঠিয়ে দেবে, মাগনা নাকি? এবং পর মুহূর্তেই অপরূপ কৌশলে কণ্ঠস্বরকে একেবারে কোমলে নামাইয়া আনিয়া হতাশভাবে বলিল, কিন্তু তা বলে আমি তো আর এখানে থাকতে পারি না মা। ভনিতাটা ভালো করিয়াই আরম্ভ করিয়াছিল, ব্যাপারটিকে পাকাইয়া ঘুরাইয়া ফেনাইয়া অনেকক্ষণ ধরিয়া উপভোগ করা যাইবে বুঝিয়া বোধহয় সকলেই উল্লসিত হইয়া উঠিল। আকাশ হইতে পড়িয়া জমিদার গিন্নি জিজ্ঞাসা করিল, কেন? না মা, ভাগ্যদোষে না হয় গরিবই হয়েছি, তা বলে মান সম্ভ্রম তো আছে। স্বামী পুত্তর নিয়ে ঘর তো করি, অকল্যাণ হবে যে মা। কি যে তোরা বলিস বাপু, মাথা মুন্ডু কিছু বুঝি না। বল না মানুর মা, এ কথার মাথা মুন্ডু কিছু পেলে? জমিদার গিন্নি চোখ টিপিল। হাসিল সবাই, এবং সবচেয়ে বেশি হাসিল বেনেদের সোহাগী বলিয়া মেয়েটা। সমর্থ যুবতী মেয়ে, বছরখানেক আগে স্বামী তাহাকে কি কারণে বলা যায় না ত্যাগ করিয়া আবার বিবাহ করিয়াছে। বিবাহ করার পূর্বে এই মানদায়ী সোহাগীর হইয়া তাহার স্বামীকে বুঝাইবার জন্য কি অক্লান্তভাবে টানা পোড়েন করিয়া পায়ের জুতো ছিঁড়িয়াছিল, সে কথায় এখনো অনেকের মনে ছিল। এত হাসি জমিদার গিন্নিরও যে ভালো লাগিল না। এত হাসি কিসের লা, ফচকে ছুরি? সোহাগী চটপট জবাব দিল, হাসির কথা তা হাসবো না, ফচকে ছুরি বলো না, বলে দিচ্ছি। এত কষ্টের আয়োজন বুঝি মাঝপথেই পণ্ড হয়? জমিদার গিন্নির উদ্যত জবাবটিকে কোনো প্রকারে ঠেকাইয়া বাঙাল বউ তাড়াতাড়ি বলিল, আহা মা, ছেলে মানুষ, ওর কথা কি আর ধর্তব্য? আর ওরই বা দোষ কি? যেমন দেখছে তেমনি তো হবে। কথাটা ঘুরাইয়া মন্দ বলা হয় নাই, আর এমন সুযোগ হেলায় হারানো জমিদার গিন্নির ইচ্ছা নয়। সোহাগীকে শায়েস্তা না হয় পরে করিলেও চলিবে। জমিদার গিন্নি বলিল, আচ্ছা যাক, কিন্তু তোর হেয়ালিও তো কিছু বুঝলাম না তো। স্বামী পুত্রের অকল্যাণ, মান সম্ভ্রম, ওসব কথা কি? বাঙাল বউ আশ্বস্ত হইয়া গুছাইয়া বসিয়া বলিল, কথার কি মা, ওই তো মানুর মা বসে আছে, ওকেই না হয় জিজ্ঞেস করো না। মানুর মা কাতরভাবে এতক্ষণ ইহাদের মুখের দিকে নির্বোধের মতো চাইয়াছিল, এইবার মাথা নিচু করিল। বলো না মানুর মা, তুমি না হয় বলো। মানুর মার পরিবর্তে সোহাগী জবাব দিল, মুখ টিপিয়া হাসিয়া বলিল, বলেছে তো একবার, আবার কবার করে বলতে হয়? নিজের মেয়ে খারাপ, সে কথা কি ঢাক পিটে বেড়াবে নাকি? ঠিক সেই সময় দরমার আগড় ঠেলিয়া প্রবেশ করিয়া ইহাদের দেখিয়া কাঠের মূর্তির মতো যে দাঁড়াইয়া পড়িল, সে মানদা। সবচেয়ে আশ্চর্য এই যে এতক্ষণ যাহারা আস্ফালন করিতেছিল, একসঙ্গে তাহাদের মাথায় যেন অকারণ লজ্জায় নত হইয়া পড়িল। কাহারও মুখে আর কথা নাই, শুধু জমিদার গিন্নি অত্যন্ত সংকুচিতভাবে হাসিবার চেষ্টা করিয়া বলিল, এই যে
এসো দিদিমণি। মানদার সামনে সত্যই মুখ তুলিয়া জোর গলায় কিছু বলিতে পারে এমন লোক বিরল। এক একজনের কাছে সত্যই অকারণে এমনি সংকোচ হয়। কালো দশাশয়ী সুবিশাল চেহারা, ভয়াবহ কিছু না থাকিলেও এমন একটি সুদূর প্রশান্ত গাম্ভীর্য সেই মুখে আছে যে মাথা আপনা হইতেই নিচু হইয়া আসে। মানুষের উপর কর্তৃত্ব করিবার জন্যই বিধাতা এক একজনকে যেন এমনি করিয়া গড়েন। অপ্রতিহত প্রভাবের জন্য তাহাদের সাধনা করিতে হয় না। যেখানে তাহারা গিয়া দাঁড়ায় সেখানে আপনা হইতে মানুষের মন আজ্ঞা পালনের জন্য প্রস্তুত হইয়া পড়ে। পাড়ার লোকে এতদিন বলিয়া আসিয়াছে, দিদিমণি একাই 100। পুরুষ হইলে দিদিমণি জজ না ম্যাজিস্ট্রেট হইত, এই লইয়া পাড়ার মেয়ে মহলে অনেক জল্পনা কল্পনা হইয়া গিয়াছে। বৃদ্ধ মুখুজ্জে মশাই সব জায়গায় বলিয়া বেড়ান, এ পাড়ায় পুরুষ আছে তো একটি, ওই মানদা। সুখে দুঃখে আনন্দে উৎসবে দিদিমণি অনায়াসে নিজের স্কন্ধে সকল দায় তুলিয়া লয়। তাহাকে ডাকিবার কথা লোকের আর মনেও পড়ে না। বয়স তাহার যৌবন পার হইয়া প্রৌঢ়ত্বের তীরে গিয়া ঠেকিয়াছে। যৌবনে সে দেহ বোধহয় কুৎসিতই ছিল। নারীত্বের মাধুর্য হইতে বঞ্চিত করিয়া বিধাতা তাহাকে সংসারে শুধু শাসনের ক্ষমতা দিয়াই পাঠাইয়াছিলেন। কিন্তু তাহার যৌবনের কথা মানুষের মনে পড়ে না। তাহার ইতিহাস কেহ জানে না, জানিবার কথা কাহার মনেও আসে না। দিদিমণি রূপেই সে সম্পূর্ণ। 10 বৎসর আগে পঙ্গু মাকে লইয়া এ পাড়ায় আসিয়া জমিদারের কাছে 4 কাঠা জমি লইয়া এই চালাকটি সে বাঁধিয়াছিল। ইহার দুটিতে সে নিজে বৃদ্ধা মাকে লইয়া থাকে, অপরগুলি ভাড়ায় খাটাইয়া আয় তাহার মন্দ হয় না। আত্মীয় স্বজন কেহ কোথাও নাই। তাহার শিথির সিন্দুর ও হাতের নোয়া দেখিয়া তাহার স্বামী যে আছে এই পরিচয়টুকু শুধু লোকে পাইয়াছে, আর কিছু এ সম্বন্ধে জিজ্ঞাসা করিবার সাহস বা প্রবৃত্তি কাহারও হয় নাই। যা কিছু অসুবিধা অস্বস্তি মানদার এই বৃদ্ধা মাকে লইয়া। মাটি শুধু অথর্ব পঙ্গু নয়, একেবারে নির্বোধ। এই নির্বুদ্ধিতার ফলে মানদাকে ভুগিতে হয় বড় বেশি। বাতে পঙ্গু পা লইয়া মানুর মা সাধারণত উঠিতে পারে না, কিন্তু পারিলে আর রক্ষা নাই। লাঠি বগল দাবা করিয়া খোড়াইতে খোড়াইতে সারাদিন পাড়া বেড়াইয়া সে যে গোলটি বাঁধাইয়া আসে, তাহার জের পরের দিন অবশ্যম্ভাবী ঝগড়ার মধ্যে অনেক কষ্টে মেটে। মানদা বলে, তোমার জ্বালায় কি আমি গলায় দড়ি দেব? তোমায় 30 দিন বলেছি না যে ঘর থেকে তুমি বেরিও না? মানুর মা নির্বোধের মতো চিৎকার করে, ওরে বাবা রে, কেন বেরুবো না কেন শুনি? পেটের মেয়ে তুই, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধরেছি, তুই হুকুম করবি আর আমায় তাই শুনতে হবে? তোর দুটো খাই বলে? এ কেলেঙ্কারি মানদার অসহ্য লাগে বলে বেরুতে তো বারণ করি না, মুখ বুঝে থাকতে পারো না কেন? তোমার জন্যে যে আমার মাথা কাটা যায়। মানুর মা তীক্ষ্ণ কণ্ঠ সপ্তমে তুলিয়া বলে, ওরে বাবারে, আমার জন্যে তোর মাথা কাটা যায়? তুই না হয় মদ্দানি হয়েছিস লো, সবাই গিয়ে বক্তৃতা দিতে পারিস, তাই বলে আর সবাই মুখ বুঝে থাকবে নাকি? আমরা আর মানুষ না, আমরা আর কথা কইতে পারি না? মানদা আর সহ্য করিতে না পারিয়া ধমক দিয়া বলে, এবার যদি বাড়ি থেকে বেরো তো আর ফিরো না। বৃদ্ধার ক্রোধ এবার কান্না হইয়া বাহির হয়। কবে 35 বৎসর পূর্বে
তাহার একটি শিশুপুত্র 2 মাসের হইয়া মারা গিয়াছিল। সে বাঁচিয়া থাকিলে আজ কত বড়লোক হইত ও তাহাকে এমন করিয়া 2টি ভাতের জন্য কাহারও মুখ নাড়া খাইতে হইত না। সেই কথা বিনাইয়া বিনাইয়া সে কাঁদিতে শুরু করে। অবশেষে অত্যন্ত বিরক্ত হইয়া মানদা ঘর ছাড়িয়া বাহির হইয়া যায়। কিন্তু বেশি দিন অপেক্ষা করিতে হয় না। কয়েকদিন বাদেই লাঠি ধরিয়া খোড়াইতে খোড়াইতে বৃদ্ধা পাড়ায় বাহির হইয়া হয়তো সবিস্তারে বলিয়া আসে তাহার মেয়ের ঘড়া ঘড়া টাকা তাহাদের ঘরের মেঝেতে পোতা আছে, অথবা এককালে মানদা নাকি স্বয়ং লক্ষ্মী ঠাকুরনের মতো সুন্দরী ছিল, একবার দেখিলে আর চোখ ফিরানো যাইত না। শুধু রোগে শোকে আর অবহেলায় অযত্নেই তাহার এমন ছিরি হইয়াছে। যেমন করিয়াই হোক এ কথা মানদার কানে পৌঁছায় ও পরের দিন আবার নির্বোধ মাকে কিছুতেই বুঝাইতে না পারিয়া তাহাকে অবশেষে ঘর ছাড়িয়া যাইতে হয়। সেদিন এমনি একটি মায়ের নির্বুদ্ধিতা লইয়া ঝগড়া বাঁধে। মানুর মা পাড়ায় বাহির হইয়া তাহার মেয়ের কোন রাজবাড়িতে কি সমারোহে বিবাহ হইয়াছিল ও সেই রাজপুত্র স্বামী তাহার মেয়ের জন্য এখনো পর্যন্ত পাগল হইয়া লইয়া যাইবার জন্য সাধাসাধি করা সত্ত্বেও মানদা শুধু দুর্দান্ত শাশুড়ির জ্বালাতেই সেখানে কেন যাইতে চাহে না, এই কাহিনী সবিস্তারে বলিয়া আসিয়াছিল। এমনকি সেই রাজপুত্র জামাই এবার গোপনে মানদাকে সাধিতে আসিলে লুকাইয়া সে দেখাইয়া দিবে বলিয়াও 2-1জনকে আশ্বাস দিতে ভোলে নাই। মূঢ়তার এই চরম পরিচয়ে মানদা এবার অত্যন্ত ক্রুদ্ধ হইয়াই একটু অতিরিক্ত কটু কণ্ঠে মাকে আসিয়া বলিয়াছিল, হয় তুমি বাড়ি থেকে বেরো, নয় আমি বেরিয়ে যাই। নিজের কল্পনার অতখানি উচ্ছৃঙ্খলতায় মানুর মা নিজেই বোধহয় এবার একটু লজ্জিত হইয়াছিল, এবং লজ্জিত হইয়াছিল বলিয়াই সে দ্বিগুণ জোরে ঝগড়া করিল। মানদা তিক্ত কণ্ঠে বলিল, জীবনভর সুখ করেও হয়নি, আবার রাজার শাশুড়ি হতে সাধ গেছে, ছি, লজ্জাও করে না। কিন্তু ব্যঙ্গ বুঝিবার ক্ষমতা মানুর মান নাই। একেবারে আগুন হইয়া সে বলিয়াছিল, তুই মেয়ে হয়ে আমায় এত বড় কথা বললি, আমি সুখ ভোগ করেছি। তারপর তাহার রামের মতো স্বামী ও লব বা কুশের কোনো একটির মতো শিশুপুত্রের মরণ সত্ত্বেও এবং আজ তাহার কাঙালিনী অবস্থা জানিয়াও তাহার আপন কন্যা যে তাহাকে সুখভোগের খোটা দিল, এই শোকে সে উচ্চস্বরে ক্রন্দন করিয়াছিল। এমনি করিয়াই হয়তো ঝগড়ার সমাপ্তি হইত, কিন্তু দৈবাৎ মানদা কেমন করিয়া অসাবধানে মায়ের উনুন হইতে নামানো ভাতের হাঁড়িটি ছুঁইয়া ফেলিল। এমন ভুল হয় না। মানুর মা মেয়ের ছোঁয়া খায় না, এবং এক বাড়িতে থাকিয়াও ভিন্ন হেসেলে নিজের আহার নিজের সে রাধিয়া লয়। মানদা মায়ের এ আইন এতদিন সযত্নেই মানিয়া আসিয়াছে, আজ রাগের মাথায় অন্যমনস্কতার ফলেই এমন ভুলটা তাহার ঘটিয়া গেল। কিন্তু মানুর মা একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিল। বেড়িটা সজোরে মাটির হাঁড়ির উপর মারিয়া সেটা ভাঙিয়া ফেলিয়া বলিল, দিলি তো ছুঁয়ে, যাক, চুলোয় যাক সব। মানদা প্রথমে স্তম্ভিত হইয়া গিয়াছিল, কিন্তু মা যখন তাহার ক্রোধের আতিশয্যে ছড়ানো ভাতগুলো মুঠা মুঠা করিয়া উনুনের মধ্যে ফেলিতে লাগিল, তখন তাহার সহ্য হইল না। বলিল, এত তেজ কিসের বলতো? আমার ছোঁয়া খেলে তোমার কি হয়? আমি হাড়ি না মুদ্দ ফরাস? মানুর মা তখন দিক বিদিক জ্ঞান হারাইয়াছে। বলিল, তুই যে কি তা দেশে দশে জানে। ও কালামুখ, তুই নাড়িস কি বলে?
তোর ছোঁয়া খেয়ে আমি জাত ধর্ম খোয়াবো কোন দুঃখে? আমার ছোঁয়া না খাও তো মরো না, খাবার স্বাদই বা আর কেন? সব খেয়েও আর হয়নি, এখন মরলে তো সকলের জ্বালা জুড়োয়। এই কথাটা সবচেয়ে নিদারুণ। মরিতে বৃদ্ধা চায় না, আত্মহারা হইয়া চিৎকার করিয়া বলিল, আমি মরব কেন রে কালামুখী? তাই তুই মর না। বাপ শ্বশুর কোলে কালি দিয়ে খারাপ হয়েছিলি, এখনো গলায় দড়ি দিসনি, তুই কোন লজ্জায়? মানদা ইহার পর কানে আঙুল দিয়া বাহির হইয়া গিয়াছিল। সে পুরাতন ইতিহাস সকল দিক দিয়া মুছিয়া ফেলিবার চেষ্টাই মানদা করিয়াছিল। শুধু চাইয়াছিল সে জীবনের উপর যে জবনিকা টানিয়া দিয়া আসিয়াছে তাহা যেন আর না ওঠে। মানুষের স্নেহ, মানুষের শ্রদ্ধার মধ্যে 10 বৎসর সে সশঙ্ক হইয়া বাস করিয়াছে। কখনো সে অতীতের গ্লানির স্পর্শে বর্তমানের শান্তি ও শ্রদ্ধার জীবন মরীচিকার মতো মিলাইয়া যাইবে এই ভাবিয়া উৎকণ্ঠার তাহার অবধি ছিল না। মাত্র কিছুদিন সে একটু নিশ্চিন্ত হইয়াছিল। এতদিনে তাহার আশা হইয়াছিল বুঝি অতীতের সেই পঙ্ককুণ্ডে প্রায়শ্চিত্ত তাহার সম্পূর্ণই হইয়াছে। সেই নিশ্চিন্ত বিশ্বাসের উপর সেদিন এই বজ্রাঘাত। অনেক দিনের কথা। কালো কুৎসিত অত্যন্ত কদাকার একটি মেয়ে। লোকে তাহাকে শুনাইয়াই বলিত, হেলা, সমর্থ বয়স হলে শ্যালকুকুরেরও ছিঁড়ি হয়। বাপের টাকার ঘুষে সুপাত্রেই বিবাহ হইল, কিন্তু ছেলের পছন্দ হয় নাই। মতের বিরুদ্ধে জোর করিয়া বিবাহ দেওয়ার প্রতিশোধ সে ওই কুৎসিত বালিকাটির উপরই শুধু লইল না, নিজের জীবনটাকেও ছারখার করিয়া দিল। তারপর যেমনটি সংসারে নিত্য হইয়া থাকে তাহাই হইল। ছেলের নষ্ট হইয়া যাওয়ার সমস্ত অপরাধের সকলে নিঃসংশয়ে ওই কুৎসিত অলক্ষণা মেয়েটার ঘাড়েই চাপাইয়া দিল। উঠিতে বসিতে তাহার নিষ্কৃতি নাই। স্বামী সৌভাগ্যক্রমে কোনোদিন বাড়ি ফিরিলে সবাই মিলিয়া তাহার কুৎসিত দেহটাকে মাজিয়া ঘষিয়া বস্ত্র অলঙ্কারে ঢাকিয়া স্বামী ধরার ফাঁদ করিয়া তুলিতে চায়। অত্যন্ত সংকুচিতভাবে সকলের ঠেলাঠেলিতে সে সভয়ে ঘরের ভিতর গিয়া বিশ্বের লজ্জা লইয়া দাঁড়ায়। কিন্তু তাহাকে দেখিবা মাত্র স্বামী জ্বলিয়া উঠে। তোমরা কি আমায় বাড়ি থেকে না তাড়িয়ে ছাড়বে না? দুত্তর সংসারের মাথায় ঝাড়ু। তাহাকে সজোরে বাঁ হাতে ঠেলিয়া দিয়া স্বামী বাড়ি হইতে বাহির হইয়া যায়। সে পড়িয়া গিয়া মেঝেতে নিঃশব্দেই বসিয়া থাকে। কান্নার চেয়ে গভীরতর বেদনায় চক্ষে তাহার জল আসে না। শাশুড়ি আসিয়া ঝঙ্কার দিয়া বলেন, ওগুলো খুলতে হবে না? সেজেগুজে বসে থাকতে লজ্জা করে না? কিন্তু আবার তাহাকে সাজতে হয়। এ অপমান বারবার তাহার সহ্য হয় না। কিন্তু উপায় কি? এতটুকু আপত্তি করিলে 10 জনে 10 কথা শুনাইয়া দেয়। কি হতচ্ছাড়া মেয়ে মা! স্বামী এসেছে, তা একটু আহ্লাদও নেই। আবার কিন্তু তেমনি করিয়াই সব খুলিতে হয়। সাজাইবার জন্য এই জেদাজেদি ধরপাকড় তাহার ভালো লাগে না। এই সবের হাত এড়াইবার জন্যে কোনোদিন হয়তো সে স্বামী আসিলে নিজেই যা হোক করিয়া সাজিতে বসে। ননদ আসিয়া দেখিয়া উচ্চৈস্বরে হাসিয়া চিৎকার করিয়া সকলকে ডাকিয়া বলে, ও মা, তোমাদের সুন্দরী বউ যে নিজেই সাজতে বসেছে গো। ও মা, কি ঘেন্না! স্বামীর মন ভুলবে গো, মন ভুলবে। বিবি আমাদের মনোমোহিনী সাজছেন। স্বামী তো একটা লাথি দিয়েও আদর করে না। কেহ বা সহানুভূতির স্বরে বলে, সাজলে কি হবে মা, কয়লার কালি কি ধুলে যায়?
তবু এও সহিত। এমনি করিয়া লাথি ঝাঁটা খাইয়াও স্বামীর সংসারেই জীবনের মেয়াদ সে আর 5 জন হতভাগিনীর মতোই শেষ করিতে পারিত। বিদ্রোহ বাঙালির মেয়ে করিতে জানে না, সেও করিত না, কিন্তু বিধাতা তার প্রতি একান্তই বিমুখ। সংসারে আরেকটি লোক ছিল, শাশুড়ির ভ্রাতুষ্পুত্র, নাম বিনোদ। অতি বড় পাষণ্ডেরা সংসারের চক্ষে সবচেয়ে ভালো করিয়া ধুলি দিতে পারে বলিয়াই তাহার নাম ইতিহাসে ওঠে নাই। দেওর বলিয়া মানদা তাহাকে লজ্জা করিত না, ঘোমটা খুলিয়াই তাহার সামনে বাহির হইত। একদিন নির্জনে পাইয়া হঠাৎ বিনোদ তাহার গাল টিপিয়া দিল। মানদা সজোরে তাহার হাতটা ঠেলিয়া দিল, কিন্তু বিনোদ পিছন হইতে হাসিয়া বলিল, ইস, বড় ঝাঁজ যে দেখি। মানদা আর তাহার সামনে বাহির হইত না। বিনোদ একদিন আবদারের স্বরে তাহার শাশুড়ির কাছে অনুযোগ করিল, দেখো তো পিসিমা, বৌদি আমায় দেখে ঘোমটা দেয়, আমার সঙ্গে কথা কয় না, অন্যায় নয়? মানদা সেইখানে বসিয়াই ঘোমটা ঢাকা দিয়া তরকারি কুটিতেছিল। পাষণ্ডের এই নির্লজ্জ ধৃষ্টতায় তাহার সমস্ত অঙ্গ জ্বলিয়া উঠিল, কিন্তু সে মাথা তুলিল না। শাশুড়ি ধমক দিয়া বলিলেন, ও আবার কি ন্যাকামি, এদিক নেই ওদিক আছে, দেওয়ার হয়, ওর কাছে আবার ন্যাকামি করে ঘোমটা দেওয়া কিসের? জোর করিয়া শাশুড়ি সেদিন ঘোমটা তাহাকে খুলাইয়া ছাড়িয়াছিলেন, কিন্তু ইহাতেও বিনোদের সুবিধা হইল না। মানদা সকলের সামনে তাহার কাছে ঘোমটা খুলিয়া রাখে, কথা কহিলে কোনো রকম জবাব দেয় বটে, কিন্তু কেহ না থাকিলে তাহাকে একেবারেই এড়াইয়া চলে। দেহ ছাড়া নারীর কোনো মূল্য, কোনো প্রয়োজন যাহার কাছে নাই, সেই পাষণ্ড এই ব্যবহারে মরিয়া হইয়া উঠিল। মানদা হঠাৎ মধ্যরাত্রে আতঙ্কে জাগিয়া উঠিল। একলা ঘরেই তাহাকে শুইতে হইত, এবং শুইবার পূর্বে ভালো করিয়া দরজা বন্ধ করিয়াই সে শুইয়াছিল। কিন্তু হঠাৎ গায়ে মানুষের হাতের স্পর্শ পাইয়া সে সভয়ে চিৎকার করিয়া উঠিল। বিনোদ তখন আলো জ্বালিয়াছে। একটা হাত তাহার মুখে চাপা দিয়া অবিচলিতভাবে একেবারে সহজ কণ্ঠে সে বলিল, চিৎকার করে লোক ডাকতে পারো, কিন্তু এ কেলেঙ্কারিতে এ বাড়ির লোক তোমায় সতী বলবে না। তারপর বিছানার ধারে বসিয়া মুখের হাত তুলিয়া লইয়া বলিল, আমি বলবো আমায় ডেকে পাঠিয়েছিলে। লোকে সে কথা বিশ্বাস না করলেও আমার ক্ষতি নেই, কিন্তু তোমার বলিয়া সে ঈষৎ হাসিল। মানদার সর্বাঙ্গ যেন আতঙ্কে অসাড় হইয়া আসিতেছিল। অনেক কষ্টে সে শুধু বলিল, তুমি এখান থেকে যাও। ক্ষীণ অস্ফুট ধ্বনি মাত্র। বিনোদ আবার হাসিল, গলাটাকে কোমল করিয়া আদরের স্বরে বলিল, সাবধান, এবং হঠাৎ মানদার হাতটা নিজের হাতে লইবার চেষ্টা করিয়া বলিল, এমন নিষ্ঠুর স্বামীর ওপর প্রতিশোধ নিতেও ইচ্ছে করে না তোমার? মানদার মনে হইল তাহার নারীত্বকে এত বড় অপমান তাহার স্বামীও করে নাই। স্বামী তাহার কুরূপকে ঘৃণা করে শুধু, আর এই পাষণ্ড তাহার সে দেহকে ঘৃণারও অযোগ্য মনে করে। তাহার দেহ কুৎসিত বলিয়া ইহার কাছে পথের ধুলার চেয়েও সস্তা। হঠাৎ কি যেন তার হইয়া গেল। এতদিনকার সঞ্চিত বেদনা, ক্ষোভ ও আক্রোশ তাহার সমস্ত এই লোকটার উপর অসীম ঘৃণা ও ক্রোধ হইয়া প্রকাশ পাইল। সে প্রচণ্ড পদাঘাত বিনোদ সহিতে পারিল না। মানদার দেহ তখনও এমনি বিশাল ছিল এবং শক্তি ছিল যৌবনে বোধহয় অনেক বেশি। বিছানা হইতে সজোরে ছিটকাইয়া সে একেবারে মেঝেতে মুখ থুবড়াইয়া পড়িয়া গেল। একটা দাঁত ভাঙিয়া গিয়া মুখ দিয়া তাহার প্রবল ধারে রক্ত পড়িতেছিল।
সেই ভাঙা দাঁতটি তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া রক্তাক্ত মুখে বিনোদ তবু হাসিল। সে হাসি বিকট। তারপর মানদার কোলের উপর ভাঙা দাঁতটি ছুঁড়িয়া বলিল, যত্ন করে তুলে রেখো, অনেক দিন মনে থাকবে। বিনোদ বাহির হইয়া গেল ও মানদা বিমূঢ়ের মতো বিছানার ধারে বসিয়া রহিল। তাহার সর্বনাশের রাত্র সে অমনি ঘুমাইতেছিল। হঠাৎ জাগিয়া সবিস্ময়ে দেখিল তাহার ঘর লোকে লোকারণ্য। বাড়ির ছেলে বুড়ো কেহ আসিতে বাকি নাই। শাশুড়ি তাহাকে হিসড়াইয়া টানিয়া তুলিয়া বলিলেন, হারামজাদি, ঘুমের ভান করে আছেন। তারপর যে কাণ্ড ঘটিল তার স্পষ্ট স্মৃতি মানদার মনেও এখন নাই। শুধু সেই অন্ধকার রাত্রে অসংখ্য লোকের সামনে দুঃসহ লাঞ্ছনা ও উৎপীড়ন দুঃস্বপ্নের মতো তাহার মনে জাগিয়া আছে। ভালো করিয়া তখনও ঘুমের ঘোর তাহার কাটে নাই। সেই অবস্থায় মারিয়া ধরিয়া টানিয়া ইসরাইয়া প্রায় উলঙ্গ অবস্থায় এক বস্ত্রে সকলে তাহাকে বাড়ির বাহির করিয়া দিয়া আসিল। শাশুড়ি নাকে বুঝি বলিতেছিল, মা গো, দুধকলা দিয়ে কেউটে সাপ পুষেছি, আমার সোনার সংসারে আগুন ধরিয়ে দিয়েও হলো না গো, শেষকালে এই। সকলের শেষে দরজা বন্ধ করিয়া দিয়া ঈষৎ হাসিয়া বিনোদ বলিয়া গেল, সে দাঁতটা আঁচলে বেঁধে দিয়েছি। সে রাত্রে মানদা ভাবিয়াছিল মরিবে, কিন্তু মরিতে পারে নাই। তারপর 5 বৎসর তাহার কেমন করিয়া কাটিয়াছে সে কথা বলিবার নয়। পিতা আগেই মারা গিয়াছিলেন। বিধবা মা কপর্দক্ষিণ অবস্থায় ভাইয়ের সংসারে দাসী বৃত্তি করিতেছিল। 5 বৎসর বাদে মাকে উদ্ধার করিয়া সামান্য যাহা কিছু জমাইয়াছিল তাহাই সম্বল করিয়া মানদা একেবারে নূতন মানুষ হইয়া অতীতকে একেবারে মুছিয়া ফেলিবার চেষ্টায় বাহির হইয়া পড়িল। বিধাতা তাহাকে নারীর রূপ না দিয়া পুরুষের বুদ্ধি ও শক্তি দিয়াছিলেন। সেই বুদ্ধি ও শক্তি খাটাইয়া মানুষের সংসারে শান্তিতে বাস করিবার অধিকারটুকু সে অর্জন করিয়া লইল। সে পুরাতন ইতিহাসের স্মৃতি ভুলিবার জন্য অনেক দূরে এই পাড়ায় আসিয়া সে তাহার ঘর বাঁধিয়াছিল। যৌবনে তাহার কুৎসিত দেহকে মানুষ ঘৃণা করিয়াছে। যৌবন পার হইলে তাহার রূপের কথা ভুলিয়া মানুষ স্বেচ্ছায় তাহার হৃদয় ও বুদ্ধিকে শ্রদ্ধার অর্ঘ্য দিল। জীবনে সবাই সব পায় না ভাবিয়া বঞ্চিত লাঞ্ছিত যৌবনের বেদনা বর্তমানের শান্তি ও শ্রদ্ধার মধ্যে ভুলিয়া থাকিতে পারাই সে যথেষ্ট মনে করিয়াছিল। কিন্তু তাহা হইবার নয়। সে অভিশপ্ত অতীতের বিষনিশ্বাস দেশ ও কালের ব্যবধান পার হইয়া তাহার জীবনকে নিষ্ঠুরভাবে ঝলসাইয়া দিয়া গেল। মানদা বাড়ি হইতে বাহির হইতে চায় না, কিন্তু না হইলেও নয়। মেয়ে মানুষ হইয়া পুরুষের কাজ করিতে গেলে ঘরে বসিয়া থাকা চলে না, ভাড়া আদায় করিতে যাইতে হয়, ঘরামি ডাকিয়া চালের মটকা বাঁধা তদারক করিতে হয়, জমিদারের খাজনা না দিয়া আসিলে নয়। মানদা খাজনা লইয়া গেল। জমিদার গিন্নি সংকুচিতভাবে হাসিয়া অভ্যর্থনা করিয়া বলিল, বসো দিদিমণি বসো, ওরে একখান পিড়ে নিয়ে আয়। কিন্তু পিড়ে কেহ আনিল না। খালি মেঝের উপর বসিয়া নিজের কাজ সারিয়া মানদা ফিরিয়া আসিতেছিল। হঠাৎ একটা দরকারি কথা মনে পড়ায় সে ফিরিয়া গেল, কিন্তু ঢুকিতে সে পারিল না। দরজার কাছে গিয়া যে কথা তাহার কানে গেল তাহাতে তাহার 2টি পা সেইখানেই নিশ্চল হইয়া গেল। জমিদার গিন্নি তখন ঝংকার দিয়া কর্তাকে বলিতেছিল,
লোক পাঠিয়ে খাজনা আদায় করে আনতে পারো না? ওসব লোক বাড়ি আসে আমি পছন্দ করি না। কর্তা মৃদুস্বরে বোধহয় কিছু আপত্তি করিলেন। গৃহিণী গলা আরও চড়াইয়া বলিল, তাই তো, বড় যে দরদ দেখি। ঢলানে মাগি যে মাথা ঘুরিয়ে দিয়েছে দেখছি। ওই ব্যবসা করেই তো খাচ্ছে, দেবে না? মানদা সেদিন নিঃশব্দে ফিরিয়া আসিয়াছিল। কিন্তু শুধু এই নয়, বাঙাল বউয়ের ছোট্ট মেয়েটা মানদার অত্যন্ত ন্যাওটা হইয়া পড়িয়াছিল। সময়ে অসময়ে আসিয়া উৎপাত করিত। অধিকাংশ দিন মানদার কাছেই সে রাত্রে শুইয়া থাকিত। মায়ের বারণ সত্ত্বেও অবোধ মেয়েটা আসিয়া সেদিন মানদার কাছে পয়সার জন্য আবদার করিতেছিল। হঠাৎ ঝড়ের মতো আসিয়া বাঙাল বউ তাহাকে ছিনাইয়া টানিতে টানিতে লইয়া গেল এবং দেওয়ালের ও পিঠে আড়ালে গিয়া উচ্চৈস্বরে বলিল, তোমাদের দুটি পায়ে গড় হয়ে বলছি বাপু, আমার মেয়েটির মাথার খেও না। ওকে গেরস্তের বউ হতে হবে, ঘর সংসার করতে হবে। সেদিন রাত্রে মানদা ঠুকিয়া ঠুকিয়া হাতের নোয়া ভাঙিল। ও কেন বলা যায় না জল দিয়া ধুইয়া গামছা দিয়া ঘষিয়া ঘষিয়া শিথির সিঁদুর চিহ্ন নিশ্চিহ্ন করিয়া মুছিল। তারপর যৌবনে সেই দুঃসহ লাঞ্ছনার রাত্রে নিদারুণ লজ্জাতেও সে যাহা করিতে পারে নাই, প্রৌঢ়ত্বের পারে আসিয়া সে আজ তাহাই করিল। সকালবেলা বৃদ্ধা মানর মা হাউ হাউ করিয়া কাঁদিয়া চিৎকার করিয়া পাড়া মাথায় করিল। লোকে আসিয়া ধরাধরি করিয়া মৃতদেহ নামাইল। পাড়াময় হট্টগোল পড়িয়া গেল। কিন্তু মুশকিল হইল এই যে, কেহ মরা শ্মশানে লইয়া যাইতে চাহে না। মরা পড়িয়া রহিল। লোক জড়ো হইল, কিন্তু কেহ অগ্রসর হইল না। প্রথম অবস্থায় না ভাবিয়া চিন্তিয়া যাহারা গলার দড়ি খুলিয়া মৃতদেহ নামাইয়াছিল, তাহারা ধরা পড়িবার ভয়ে তখন একেবারে গা ঢাকা দিয়াছে। কিন্তু মুখুজ্জে মহাশয় ছুটিয়া আসিলেন। কয়েকদিন আগে ভাগিনের বিবাহে তিনি অন্যত্র গিয়াছিলেন। এসব কথার কিছুই জানিতেন না। সংবাদ পাইয়া বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া বলিলেন, কে বলে মানদার মরা ছোব না? কে সে? এই আমি ছুটছি। কিন্তু লোকে হাঁ হাঁ করিয়া উঠিল, বলিল, শুনেছেন কি সব কথা? মুখুজ্জে মহাশয় রাগিয়া উঠিয়া বলিলেন, শুনেছি, কিন্তু মানদাকে খারাপ বলেছে কোন মুখ্য শুনি? ধরে নিয়ে এসো তাকে আমার কাছে। একজন হাসিয়া জবাব দিল, বলেছে ওরই মা। মুখুজ্জে মহাশয় তবু দমিলেন না, বলিলেন, ওর মা আহাম্মক, আর তোমরা তার চেয়ে বেশি। রাগের মাথায় কে কি কথা বলেছে সেইটাই হবে সত্যি। এই আমি এখানে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছি, আহ্নিক না করে কখনো জল গ্রহণ করিনি। বলুক দেখি ও আমার পা ছুঁয়ে ওই কথা। মানুর মা নড়িল না। বিনাইয়া বিনাইয়া সে তখন তাহার স্বামী, 2 মাসের শিশুপুত্র ও মানদার মৃত্যুর মিলিত শোকে কাঁদিতেছে। দেখলে তো, বলিয়া মুখুজ্জে মহাশয় অগ্রসর হইয়া 2 হাতে মানদার দেহ ছুঁইয়া বলিলেন, এখন দেখি কোন বেটা না ছোঁয়। মৃত্যুতেও মানদার সাধ মিটিল না। পুলিশকে ঘুষ দিয়া মাথাময় সিঁদুর লেপিয়া পায়ে আলতা পরাইয়া সমারোহ করিয়া পাড়ার লোক তাহার মৃতদেহ শ্মশানে লইয়া গেল। তাহার মা কাঁদিল। মুখুজ্জে মহাশয় চক্ষের জল মুছিলেন এবং যাহারা লজ্জা দিয়া তাহাকে মৃত্যুবরণ করিতে বাধ্য করিয়াছিল, তাহারাও সত্যকার দুঃখেই সতীলক্ষ্মীর জন্য চক্ষের জল ফেলিল। দেবতার মহত্ব মানুষের নাই। মানুষ পিশাচের মতো নিষ্ঠুর নয়, মানুষ শুধু নির্বোধ।